আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। শনিবার রাষ্ট্রপতির আদেশে আইন ও বিচার বিভাগের সচিব মোহাম্মদ গোলাম সারওয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। দুপুর 12টায় বঙ্গভবনে তার শপথ গ্রহণের কথা রয়েছে। এর আগে শনিবার দুপুরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে পদত্যাগ করেন আপিল বিভাগের আরও 5 বিচারপতি। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ এবং প্রয়াত জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদের ছেলে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের 3 উপদেষ্টা ফারুকী আজম, বীর প্রতীক, সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় আজ শপথ গ্রহণ করবেন। বঙ্গভবনে বেলা 12টায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করাবে। 8 আগস্ট ঢাকার বাইরে থাকায় এই 3 উপদেষ্টা শপথ নিতে পারেননি। এরপর বঙ্গভবনে দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ শপথ নেবেন। তাকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গতকাল তিনি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। উপস্থিত থাকবেন সরকারের বাকি উপদেষ্টারা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান ও বিশিষ্টজনরা। দেশের 639টি থানার মধ্যে 538টিতে ফের কার্যক্রম শুরু হয়েছে। শনিবার বিকেল 3টা পর্যন্ত এ থানাগুলোর কার্যক্রম শুরু হয়। শনিবার বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরের 110টি থানার মধ্যে 84টি এবং জেলার 529টি থানার মধ্যে 454টি থানার কার্যক্রম শুরু হয়েছে। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে গেলে নিরাপত্তা আতঙ্কে অনেক থানার পুলিশ সদস্যরা কাজে যোগ দেননি কিংবা থানা ছেড়ে চলে যান। এরপর থেকে সেসব থানা কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর থেকেই আতঙ্কে পুলিশ সদস্যরা থানায় আসতে সাহস পাচ্ছে না। এমন পরিস্থিতিতে স্থাপনা পাহারা দেওয়ার জন্য সেনাবাহিনীর পাশাপাশি আনসার মোতায়েন করা হয়। এই বিষয়ে আরো জানাতে রাজধানীর শাহবাগ থানা থেকে যুক্ত হচ্ছে সহকর্মী ইকবাল। অনেক অনেক বেশিরভাগ থানাগুলো তো খুলে দেওয়া হয়েছে, তো সেগুলোর সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন এবং সেবা প্রত্যাশীরা কি বলছেন, তারা কি আসতে শুরু করেছেন কিনা? আপনি যেমনটি বলছিলেন যে 5ই আগস্টের পর থেকে রাজধানী সহ সারা দেশে যে থানাগুলো রয়েছিল সেগুলো প্রায় 3 দিনের মতো পুলিশ শূন্য ছিল এবং পরবর্তীতে পর্যায়ক্রমে কিন্তু প্রায় 639টি থানার মধ্যে বেশি 500টির অধিক থানা কিন্তু খুলে দেওয়া হয়েছে। আমি কিন্তু এই মুহূর্তে আছি রাজধানীর যে শাহবাগ থানাটি রয়েছে সেই থানাটিতে আছি। সেখানে কিন্তু এখন পর্যন্ত কার্যক্রম শুরু করা হয়নি। এখানে আইনশৃঙ্খলায় নিয়োজিত রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই থানার স্থাপনার নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। আমি যদি একটু বলে রাখি, গতকাল কিন্তু রাজধানীর বেশ কিছু থানায় কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু সেগুলোতে আমরা দেখেছি কয়েকজন ভুক্তভোগী যারা বিভিন্ন কারণে থানায় এসেছিলেন জিডি করার জন্য, কিন্তু দাপ্তরিক যে কাজগুলো ছিল কিন্তু সেগুলো কিন্তু থানায় গতকালও শুরু হয়নি। এবং আরেকটু যদি বলে রাখি যে রাজধানীতে যে 5ই আগস্টে যে সরকার পতনের পর রাজধানী সহ সারা দেশের যে থানাগুলো রয়েছে সেগুলোতে মানুষ প্রতিহিংসাবশত হামলা চালিয়েছে, লুটপাট চালিয়েছে। তারপর কিন্তু যে পুলিশ সদস্যরা রয়েছেন তারা কিন্তু থানায় আসতে ভয় পাচ্ছিলেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কিন্তু তারা থানায় যেতে চাচ্ছিলেন না। তারা কয়েকটি এরকম দাবিও দিয়েছিলেন। পরবর্তীতে কিন্তু তারা সাধারণ মানুষের যে নিরাপত্তা রয়েছে সেটি দেওয়ার জন্য তারা কার্যক্রম সীমিত পরিসরে শুরু করেছেন। আরেকটি বিষয় যদি বলে রাখি যে এই পুলিশ শূন্য থাকার ফলে কিন্তু রাজধানী সহ এবং সারা দেশে বিভিন্ন কিছু ধরনের দুর্ঘটনা ঘটতেছিল, যেমন ডাকাত আতঙ্ক, তারপর ছিনতাইকারীদের প্রভাবটা বেড়ে গিয়েছিল। সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সেই বিষয়গুলো, সেই পরিস্থিতিগুলো কিন্তু দেখভাল করছিলেন এবং সীমান্তবর্তী যে থানাগুলো রয়েছে এবং বা এলাকাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বিজিবি সদস্যরা কিন্তু নিয়ন্ত্রণ করছেন। আর এবং পুলিশ শূন্য থাকার পর কিন্তু যে আনসার সদস্যরা রয়েছেন তারা কিন্তু সার্বিকভাবে থানার যে নিরাপত্তার ব্যবস্থাটি রয়েছে তারা কিন্তু নিয়েছিলেন। এই ছিল আমার কাছে রাজধানীর শাহবাগ থানা থেকে সবশেষ অবস্থা। ধন্যবাদ।
দর্শক, শুনছিলাম ঢাকার থানাগুলোর কথা। এবার আমরা একটু চট্টগ্রাম মহানগরীতে চলে যাব। আমরা সেখান থেকে শুনবো চট্টগ্রামের থানাগুলোর কি অবস্থা। সেখানে আছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? মহানগরীর বিভিন্ন থানায় পুলিশের কার্যক্রম শুরুর বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। যে ফাহমিদা যেমনটি বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রামের 15টি উপজেলা মিলে টোটাল 33টি থানা রয়েছে। তার মধ্যে সিএমপির তত্ত্বাবধানে 16টি থানা। এই 16টি থানার মধ্যে গত পরশু দিন 11টি থানার কার্যক্রম ছোট পরিসরে শুরু হয়েছে এবং গতকাল 3টি থানার কার্যক্রম শুরু করেছেন। আজকে 2টি থানার কার্যক্রম উদ্বোধন করবেন সিএমপির পক্ষ থেকে। এবং সিটি কর্পোরেশনের বাইরে 15টি উপজেলায় 17টি থানা রয়েছে। এই 17টি থানাতে কিন্তু কোনো ধরনের হামলা হয়নি এবং সেই 17টি থানার কার্যক্রম কিন্তু আগে থেকে শুরু হয়েছিল। আইজিপি ঘোষণা দেওয়ার পরপরেই এর কার্যক্রমগুলো শুরু হয়েছিল এবং যেগুলি শুরু হয়নি সেগুলি কিন্তু ধীরে ধীরে শুরু করতেছে। এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে 16টি থানার মধ্যে 11টি থানা অক্ষত ছিল এবং 5টি থানাতে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই 5টি থানার ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে গতকাল 3টি থানা উদ্বোধন করা হয়েছে এবং আজকে 2টি থানাকে উদ্বোধন করা হবে। এবং ধীরে ধীরে কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু সেবা দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছেন। তারা জানিয়েছেন তারা কিন্তু সেবা প্রার্থীদেরকে সেবা দেওয়ার জন্য কিন্তু আগ্রহ করতেছেন এবং যারা সেবা নেবেন তারা কিন্তু আসছেন। কিন্তু দেখা যাচ্ছে যে আসলে সেবা দেওয়ার জন্য যে কাগজপত্র কিংবা যে রুমগুলো কম্পিউটার লাগবে সেগুলো নাই। তারপরও তারা কিন্তু ম্যানুয়ালি কিছু কিছু সেবা দিচ্ছেন এবং সেবা দেওয়ার চেষ্টা করতেছেন। তবে এই জিনিসটিকে সাধারণ জনগণ সাধুবাদ জানিয়েছেন। তবে যেই থানাগুলো কিন্তু উদ্বোধন করা হচ্ছে সেগুলো কিন্তু সেনাবাহিনীর সহায়তায় উদ্বোধন করা হচ্ছে এবং বৈষম্য বিরোধী ছাত্রদের সহায়তায় উদ্বোধন করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র এবং সেনাবাহিনী প্রত্যেকটি থানাতেই কিন্তু এখন পাহারা দিচ্ছেন যাতে কেউ কোনো ধরনের আর হামলা চালাতে না পারে। তবে এই মুহূর্তে কিন্তু একেবারে যদি বলি আসলে যে থানাগুলো আছে সেগুলি পরিপূর্ণ শান্ত আছে। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন সিএমপির পক্ষ থেকে। ফাহমিদা, এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ। ট্রাফিক পুলিশ শূন্য বাংলাদেশের সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। দেশের সংকটে তাদের সাথে যোগ দিয়েছে আনসার বাহিনী, স্কাউট, রোভার স্কাউট সহ সাধারণ মানুষ। কোনো রকম দক্ষতা না থাকা সত্ত্বেও দারুণভাবে ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন তারা। এতে নিয়ম মেনে যানবাহন চালকরাও সহযোগিতা করছেন তাদের। শুধু দিনে নয়, রাতেও রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ ও এলাকা পাহারা দিচ্ছে শিক্ষার্থী ও তরুণরা। শনিবার দিবাগত রাতে রাজধানীর বেইলি রোড, ফার্মগেট, মিরপুর, বিজয় সরণি, তেজগাঁ সহ বিভিন্ন এলাকায় দেখা গেছে তাদের। এই সময় তারা জানান, আইন শৃঙ্খলা বাহিনী না থাকায় রাতে জনগণকে নিরাপত্তা দিতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছে সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, রাজধানীতে যানজট আছে কিনা এবং শিক্ষার্থীরা তো ট্রাফিক ব্যবস্থায় কাজ করছে, তো কেমন করছে তারা? ফাহমিদা, আসলে বিগত দিনের থেকে কিন্তু আজকে যানবাহনের চাপটা একটু বেশি, যেহেতু রবিবার মানুষের মধ্যে যে আতঙ্কগুলো ছিল সেগুলো কাটতে শুরু করেছে, স্বাভাবিক জীবনে মানুষ ফিরতে শুরু করেছেন। সেই কারণে কিন্তু অফিসগামী মানুষের পাশাপাশি যাদের প্রয়োজন রয়েছে ব্যবসায়িক কাজ সহ বিভিন্ন ধরনের কাজ, তারা রাজধানীতে বেরিয়েছেন এবং রাজধানীতে বের হওয়ার ফলে কিন্তু এই মূলত যানবাহনের চাপগুলো বেড়েছে এবং যানবাহনের চাপগুলো সামাল দিচ্ছে কিন্তু শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, রেড ক্রিসেন্ট, আনসার সদস্য সহ। আমরা কারওয়ান বাজারে দেখেছি মিলিটারি পুলিশ যারা রয়েছেন তারাও এখানে এসে তাদের সঙ্গে যোগ দিয়েছেন এবং তারা তাদের যে এরিয়াগুলো রয়েছে সেগুলো ভাগ করে তারা মূলত ট্রাফিককে কন্ট্রোল করার চেষ্টা করছেন। পাশাপাশি সাধারণ মানুষটি কিন্তু তারা মূলত আহ্বান জানাচ্ছেন যে নিয়মগুলো যাতে মেনে তারা চলে, জেব্রা ক্রসিং দিয়ে যেন তারা পারাপার হয়, ফুটপাথ যেন ব্যবহার করে, যেখানে ফুট ওভার ব্রিজ আছে সেখানে যেন ফুট ওভার ব্রিজগুলো ব্যবহার করে তারা চলাচল করে, সেই বিষয়গুলো কিন্তু সাধারণ মানুষের মাঝে তারা ছড়িয়ে দিচ্ছেন। এছাড়াও গাড়ি থামার যে নির্দিষ্ট স্থান রয়েছে, অর্থাৎ এর আগেও কিন্তু আমরা দেখেছি ট্রাফিক বিভাগ থেকে নির্দিষ্ট স্থান করে দেওয়া হয়েছে, বলা হয়েছিল সেখানে ছাড়া গাড়ি দাঁড়াতে পারবে না। আসলে সেই নিয়মগুলো করা হলেও কিন্তু সেগুলো আলোর মুখ দেখেনি। কিন্তু শিক্ষার্থীরা কিন্তু সেই আলোর মুখ দেখানোর চেষ্টা করছেন, তাদেরকে অনেকটা বাধ্য করছেন সেই নির্দিষ্ট স্থানে থামার জন্য, সেখান থেকে যাত্রী তোলার জন্য। এবং যাত্রীরাও যখন অন্য স্থানে দাঁড়াচ্ছেন তাদেরকেও বলা হচ্ছে আপনি নির্দিষ্ট স্থানে গিয়ে দাঁড়াবেন, সেখানেই গাড়ি থামবে এবং সেখান থেকে তাদেরকে গাড়ি উঠাবে। এছাড়াও গাড়ির যে গেটগুলো সেগুলো কিন্তু বন্ধ করে তাদেরকে চলাচল করতে বলা হচ্ছে। অর্থাৎ ট্রাফিকের যে নিয়মগুলো রয়েছে সবগুলোই কিন্তু মানানোর চেষ্টা তারা করছেন। এছাড়াও রাজধানী সহ সারা দেশে আমরা দেখছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজের শিক্ষার্থীরা গ্রাফিটি এবং দেয়াল লিখন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা পরবর্তী সংবাদে হয়তো বা সেটিও আপনাদেরকে দেখাবো। তো এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে সর্বশেষ। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে।
এখনো বিভিন্ন জেলায় যানবাহন চলাচলে শৃঙ্খলা রাখতে কাজ করছে শিক্ষার্থীরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী আরিফুল ইসলাম। আমরা একটু আরিফের সাথে কথা বলবো। আরিফ, শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে, তো এই বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? বরিশাল থেকে জানাবেন আমাদের। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি জানতে চেয়েছেন, চট্টগ্রাম ঢাকার মতো কিন্তু বরিশালও একই অবস্থা। প্রথমে একটু আপনাকে জানাতে চাই যে শিক্ষার্থীরা কিন্তু এখন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যাপক কাজ করছে, শুধুমাত্র ট্রাফিক বিভাগই নয়। আমরা গত কদিন যাবৎ কিন্তু দেখেছি যে সন্ধ্যার পর পর কিন্তু থানায় উৎসুক শিক্ষার্থীরা, তারা যারা বাচ্চা ছেলেরা অ্যাম্বুলেন্স চালাচ্ছে তাদেরকে অ্যাম্বুলেন্স সহ আটক করছে, যারা মাদক পরিবহন করছে তাদেরকে মাদক সহ আটক করছে। এছাড়াও যারা বিভিন্ন, আমরা গতকালকে রাতে খেয়াল করেছিলাম যে বরিশালের উত্তর আমরগঞ্জ একটি দোকান সন্ত্রাসীরা বন্ধ করে দিয়েছে, সেটি কিন্তু সেনাবাহিনীর সহযোগিতায় সাধারণ শিক্ষার্থীরা সেই রাত 12টার দিকে গিয়ে সেই দোকান খুলে দিয়েছে। অর্থাৎ এখন শিক্ষার্থীদের পদচারণায় গোটা বরিশাল আইন শৃঙ্খলা তদারকি চলছে। যে প্রশ্নটি আপনি জানতে চেয়েছেন যে আসলে ট্রাফিক ব্যবস্থা, হ্যাঁ, ট্রাফিক ব্যবস্থার কিন্তু খুব পরিসরেই কাজ করছে শিক্ষার্থীরা। আমি এখন আছি বরিশালের একদম যানজটযুক্ত এলাকা সদর রোডের এই বিবির পুকুর পাড়ে। এইখানে কিন্তু প্রচুর পরিমাণে এই সময়টায় একটু যানজট হতো, বা যানজটের সময় একটু দেখাতে চাচ্ছি যে কিন্তু বৃষ্টির কারণে, প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে সেই দৃশ্যটি হয়তো আমরা দেখাতে পারতেছি না। যে কারণে প্রবলেমটা হচ্ছে যে অনেক শিক্ষার্থীরা কিন্তু বৃষ্টির কারণে আসতে পারতেছে না, তবে তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলে গিয়েছে, এবং এখানে যে আনসার সদস্য রয়েছে সেই আনসার সদস্যরাও কিন্তু এই সড়কগুলোতে অবস্থান নিয়েছে। যারা তো সব মিলে যেটি বলতে চাই সেটা হচ্ছে শুধুমাত্র বরিশালের সদর রোডে নয়, বরিশালের যে অন্যান্য যে আরো প্রধান যেই এলাকাগুলো রয়েছে, রূপাতলী, নথুল্লাবাদ থেকে শুরু করে এই সব অঞ্চলগুলোতে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিচ্ছে, এবং তাদের সাথে বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দলগুলোর যারা সদস্য রয়েছে তারাও কিন্তু সেখানে এই ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে কাজ করছে। শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বারবারই বলছেন যে যত দ্রুত সম্ভব যদি ট্রাফিক পুলিশ ফিরে আসে, তারা পুনরায় তারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে চায়, তাহলে ট্রাফিক ব্যবস্থা আরো দ্রুত হয়তোবা নিয়ন্ত্রণে আসবে। তবে শিক্ষার্থীরা সকাল থেকে রাত অবধি প্রচুর পরিমাণে পরিশ্রম করছে, এবং তাদের পরিশ্রমের হয়তোবা ফসলটাও তারা পাচ্ছে। সাধারণ শিক্ষার্থীরা এমনটাই আমাদেরকে জানিয়েছেন। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। কোটা বিরোধী ছাত্র আন্দোলন দমাতে ইন্টারনেট সেবা বন্ধ করে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন সাবেক তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। মহাখালী খাজা টাওয়ারে ডেটা সেন্টারে পুড়ে যাওয়া নিয়ে জাতিকে দিয়েছিলেন মিথ্যে তথ্য। সংশ্লিষ্টরা বলছেন, দুর্যোগ ভবনে আগুন লাগলেও ডেটা সেন্টারের কোনো ক্ষতি হয়নি। সেলিম মালিকের রিপোর্ট। কোটা বৈষম্য দূর করার আন্দোলন দুর্বার গতিতে ছড়িয়ে পড়লে রাজধানীর মহাখালীর দুর্যোগ ভবনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পড়ে যায় পার করে রাখা গাড়ি ও নিচতলায় স্থাপিত দুর্যোগ ভবনের ইন্টারনেট সার্ভার। প্রতিমন্ত্রী পলক পেয়ে যান খোঁড়া অজুহাত, দেশ জুড়ে বন্ধ করে দেন ইন্টারনেট সেবা। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। মহাখালীর খাজা টাওয়ারে রয়েছে ডেটা সেন্টার, যেটি পড়ে যাওয়া দুর্যোগ ভবনের একটি বিল্ডিং পরেই। নিরাপত্তা রক্ষী জানালেন ভবনটির কোনো ক্ষতি হয়নি। না, এই বিল্ডিং আগুন লাগি নাই, এই বিল্ডিং আগুন লাগি নাই, আগুন লাগছে দুর্যোগ অফিসে। আরটিভির মুখোমুখি প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির। তার কর্মরত প্রতিষ্ঠান ফাইবার এট হোম খাজা টাওয়ারের ডেটা সেন্টার থেকে ইন্টারনেট সেবা সরবরাহ করেন। অর্থাৎ খাজা টাওয়ার থেকে একটা মোবাইল অপারেটর যখন তার অফিসকে কানেক্ট করে, একটা আইএসপি যখন তার অন্য অফিসগুলোকে কানেক্ট করে, অন্য পপগুলোকে কানেক্ট করে, তারা আমাদের নেটওয়ার্ক ব্যবহার করে। আমাদের নেটওয়ার্ক যদি বন্ধ হয়ে যায় তাহলে আসলে সব নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে, কারণ আমরা হচ্ছে ওদের ব্যাকবোন। এবং আমাদের নেটওয়ার্ক কিছু হয়নি, আপনাকে নিশ্চিত করছি যে আমাদের নেটওয়ার্ক কিছু হয়নি, শতভাগ আপ অ্যান্ড রানিং ছিল। এটা যেহেতু সরকারিভাবে বন্ধ করা ছিল, এই জন্য মানুষ সেবা পাননি। একই মত প্রযুক্তি বিশেষজ্ঞদেরও। পলক সাহেব যেটা বলছে এটা সম্পূর্ণ একটা মূর্খতার পরিচয় দিয়েছেন, এবং দেশের মানুষকে এটা হাস্যরসের একটা উপহার দিয়েছেন। সম্পূর্ণভাবে এটা মিথ্যা এবং ভিত্তিহীন, এবং নিজেই গুজব ছড়িয়েছেন এই কথাটি বলে। ইন্টারনেট সেবা বন্ধ করে সরকার মূলত জনগণের সঙ্গে প্রতারণা করেছে। দুর্যোগ ভবনে সম্পূর্ণ তাদের নিজস্ব যন্ত্রপাতি, তাদের নিজস্ব সার্ভার, নিজস্ব তাদের গাড়ি থেকে শুরু করে তাদের অনেক ডকুমেন্ট, অনেক কিছু পুড়ে গেছে, সেটা ওই বিল্ডিংয়ের। তার সাথে আসলে টেলিকম সেক্টরের কোনো সম্পর্ক নেই, কোনো সন্দেহ নেই। এটা তো এক ধরনের সাধারণ মানুষের সঙ্গে এক ধরনের প্রতারণা, এবং তাদেরকে তাদের সেবা থেকে বঞ্চিত করা। গেল মাসে প্রায় 2 সপ্তাহ ইন্টারনেট বিভ্রাটে ই কমার্স ও ফ্রিল্যান্সিং খাতে ক্ষতি হয়েছে কমপক্ষে 3000 কোটি টাকা। তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে এবং তদন্ত করতে হবে। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। সহপাঠীদের সঙ্গে আর শ্রেণীকক্ষে ফেরা হলো না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়ার। কোটা সংস্কার আন্দোলন চলাকালে দুষ্কৃতকারীদের গুলিতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় জীবন প্রদীপ নিভে যায় হৃদয়ে। তার মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া। একমাত্র ছেলে সন্তান ও ভাই হারিয়ে পাগল প্রায় বাবা, মা ও বোন।
পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন ইমরুল কায়েস। হৃদয়চন্দ্র তরুয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ইচ্ছে ছিল লেখাপড়া শিখে পরিবারের দুঃখ দুর্দশা নিরসন করবেন, কিন্তু সে স্বপ্ন আর পূরণ হলো না। অধিকার আদায়ের লড়াইয়ে গিয়ে নিভে গেল জীবন প্রদীপ। গেল 18 জুলাই চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ, যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয় হৃদয়। 6 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে 23 জুলাই মারা যান। দরিদ্র বাবা মায়ের আদরের সন্তান আর বোনের একমাত্র ভাই হারিয়ে পাগল প্রায় পুরো পরিবার। হৃদয়ের স্মৃতিকে বুকে ধারণ করে অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে পুরো পরিবার। আমার সন্তানকে যেই মেরেছে, আমার শুধু আমার সন্তান বলতে না, এই বাংলায় যত সন্তান জীবন দিয়েছে, আমি চাই তাদের জন্য সবাই সুষ্ঠু বিচারটা পাই। যত মায়েরা এরকম সন্তান হারাইছে, বিশ্ববিদ্যালয়ের সহপাঠী থেকে এলাকাবাসী সবার কাছেই পছন্দের ছিলেন হৃদয়চন্দ্র তরুয়া। অল্প বয়সে দুনিয়া ছেড়ে যাওয়ায় মেনে নিতে পারেনি কেউই। মেধাবী এবং সেই ভদ্র ছেলে, সবার সাথে ব্যবহার আদি খুব খুব ভালো করত। তাদের পরিবারে একজন লোক মারা যাচ্ছে, তাদের দুঃখের কোনো শেষ নাই। তারা এক ভাই এক বোন। মেয়েটার একটা চাকরি বাজার একটা ব্যবস্থা সরকার করুক এবং এই মেয়েটার ধারা যাতে তারা একটা স্বাবলম্বী হয়ে চলতে পারে। আর কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয়, এমনটাই চাওয়া হৃদয়ের মায়ের। ইমরুল কায়েস, RTV। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে উপদেষ্টা হওয়ায় আসিফ মাহমুদের গ্রামের বাড়ি কুমিল্লায় বইছে আনন্দের বন্যা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় গ্রামে চলছে মিষ্টি বিতরণ। আসিফের বাড়িতে ভিড় করছেন শত শত মানুষ। কুমিল্লা থেকে আবুল খায়েরের প্রতিবেদন, জানাচ্ছেন জুবায়ের রাজিন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। সেখান থেকে হয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। দায়িত্ব পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। কুমিল্লার মুরাদনগরে জন্ম নেয়া আসিফ মাহমুদ পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে। 2023 সালে আত্মপ্রকাশ করা গণতান্ত্রিক ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতাও তিনি। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই সক্রিয় ছিলেন আসিফ। তার উপর নেমে এসেছিল নির্যাতনের খড়গ। 6 দিন ছিলেন ডিবির রিমান্ডে। নানা চড়াই উতরাই পেরিয়ে অবশেষে সফল হয়েছেন এ তরুণ। আমার ছেলেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে নিযুক্ত করছে এবং তাকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দিছে। আমি এটাই কামনা করব যাতে আমার ছেলের উপর দায়িত্ব এবং কর্তব্য সে যেন নিষ্ঠার সাথে এবং সততার সাথে পালন করতে পারে। অনেক বেশি ভালো লাগতেছে, কারণ আমরা জানতাম না যে এই যে একজন উপদেষ্টা হবে। আমরা তো শুধু সমন্বয়কে ভাবছিলাম, আমরা ওইটাতে অনেক খুশি ছিলাম, কারণ দেশ তো স্বাধীন করছে, একটা অংশগ্রহণ তো ছিল, এটাতে আমরা অনেক খুশি ছিলাম। কালকে আমরা নিউজে ফার্স্ট দেখছি যে উপদেষ্টা যে হবে, তারপর কল দিয়া বলছে যে আব্বু আমি উপদেষ্টা হব, আব্বুকে বলছে। তার এই অর্জনে উচ্ছ্বসিত নিজ এলাকার জনগণ। এলাকায় মিষ্টি বিতরণ করেন তারা। আমরা আসিফ মাহমুদকে নিয়ে আমাদের আকুপুর গ্রামবাসী এবং মুরাদনগর জনগণ সবাই উৎফুল্লিত এবং তাকে নিয়ে আমরা গর্ব করি। আসিফ মাহমুদ আজ বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছেন, সেই জন্য আমরা গ্রামবাসী অত্যন্ত গর্বিত। তার এই সফলতার জন্য আমাদের গ্রামবাসী আনন্দিত। বর্তমানে যে তরুণ সমাজ তারা তার থেকে অনেক অনুপ্রাণিত হবে। অন্যায়ের বিরুদ্ধে সবসময় কথা বলতো। দেশের প্রতিটি এলাকায় এমন সন্তান গড়ে উঠুক, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। জুবায়ের রাজিন, RTV। চট্টগ্রামের সীতাকুণ্ডের প্রত্যন্ত গ্রামে শিক্ষিত বেকার তরুণদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ফ্রিল্যান্সিং। একসময় যাদের কম্পিউটার কেনার সামর্থ্য ছিল না, তারাই এখন ঘরে বসে মাসে লাখ লাখ টাকা আয় করছেন। ফ্রিল্যান্সার হান্নান মিয়াজির মাসিক আয় গড়ে প্রায় 10 লাখ টাকা। অন্যদেরও পথ দেখাচ্ছেন এই তরুণ। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। 9টা 5টা চাকরির ঘোরটোপে আবদ্ধ নন সীতাকুণ্ডের কেদারখিল গ্রামের আব্দুল হান্নান। ঘর কিংবা বাইরে যেখানে ইচ্ছা সেখানে বসেই কাজ করতে পারেন এ তরুণ। মুক্ত পেশায় তিনি এখন গ্রামের তরুণদের আইকন।
মুক্ত পেশাজীবীরা বলছেন যে কেউই আসতে পারে এই পেশায়, তবে ভাগ্য বদলাতে প্রয়োজন নিজের দক্ষতা, বিদ্যুৎ আর গতিশীল ইন্টারনেট সংযোগ। সফল ফ্রিল্যান্সার হান্নান জানান, শুরুতে 35,000 আসলেও 4 বছর পর এখন মাসে প্রায় 8 থেকে 10 লাখ টাকা আয় করেন তিনি। ফ্রিল্যান্সিং নামটা ছোট হইলেও এর জগৎটা অনেক বিশাল। ফ্রিল্যান্সিং জগতে তো নির্ধারিত কোনো স্যালারি নেই, তাদের কাজের উপর ডিপেন্ড করে। যদি তাদের কাজের উপর ডিপেন্ড করে 20 থেকে 30,000 বা 40,000 তারা ধারাবাহিকতাভাবে তারা ইনকাম করতে পারবে। হান্নানের এমন সফলতা সাড়া ফেলেছে কেদারখিল গ্রামে। শিক্ষিত বেকার তরুণরা তার কাছ থেকে নিচ্ছেন দক্ষতা বৃদ্ধির টোটকা। ফ্রিল্যান্সিং শিখছি আমরা প্রায় 2 বছর ধরে। 2 বছর ধরে শেখার পর এখন আমরা মোটামুটি নিজেরাই কাজকর্ম করতে পারি। চাইতেছি আরো আমাদের যে যুবকগুলা বেকার আছে ওদেরকে আমাদের সাথে নিয়ে আসতে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশের বড় বড় প্রতিষ্ঠানে কাজ করছেন তরুণরা। তাদের নিয়ে গর্বের শেষ নেই গ্রামবাসীর। আত্মনির্ভরশীল হচ্ছে, অন্যকে কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে, খুব ভালো একটা দিক বলে আমি মনে করি। যাদেরকে কাজ শিখেছে মোটামুটি তারা খুবই স্বাবলম্বী। দেশের অর্থনীতি চাঙ্গা করতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন মুক্ত পেশাজীবীরা। তাই তরুণদের দক্ষতা বৃদ্ধিতে সরকারের কার্যকর পদক্ষেপের দাবি সচেতন মহলের। সৈয়দ মাহমুদ, RTV। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বাংলাদেশের সহিংসতা বন্ধে এবং আরও সংযত হওয়ার বিষয়ে নেওয়া যে কোনো পদক্ষেপকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে সরকার গঠনে সবার অংশগ্রহণমূলক প্রক্রিয়াকেও স্বাগত জানানোর কথা বলছে সংস্থাটি। শুক্রবার জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সহযোগী মুখপাত্র ফ্লোরেন্সিয়া সোটো নিন এক ব্রিফিংয়ে কথা বলেন। শেখ হাসিনা সরকার সরে যাওয়ার পর শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের দৃষ্টিভঙ্গি কি? এমন এক প্রশ্নের জবাবে মুখপাত্র ফ্লোরেন্সিয়া বলেন, অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় সরকার গঠনের জন্য নেওয়া পদক্ষেপকে স্বাগত জানায় জাতিসংঘ। এটি অব্যাহত থাকবে বলেও জাতিসংঘের তরফ থেকে আশা প্রকাশ করা হয়। ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এই সময় শহরটিতে বিস্ফোরণের শব্দ শোনা যায়, তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। দেশটির কর্মকর্তারা বলছেন, রাশিয়ার হামলা মোকাবেলায় সক্রিয় রয়েছে ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, এদিন অন্তত 2টি বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা, যেগুলোকে আকাশ প্রতিরক্ষা ইউনিটের হামলা প্রতিরোধের শব্দের মতো শোনাচ্ছিল। কিয়েভের সামরিক প্রশাসনের তরফ থেকে বলা হয়, রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকির মধ্যে রয়েছে কিয়েভ। পাশাপাশি শহরের আশেপাশের অঞ্চল এবং পূর্ব ইউক্রেন রাশিয়ার বিমান হামলার সতর্কতার অধীনে রয়েছে বলেও জানানো হয়। ইরান বা ইসরায়েলের যুদ্ধক্ষেত্র জর্ডান হবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি। ফিলিস্তিনে গাজায় টানা 10 মাসেরও বেশি সময় ধরে চলছে ইসরায়েলের আগ্রাসন। সম্প্রতি ইরানে গুপ্ত হামলায় হামাস প্রধান ইসমাইল হানিয়া নিহতের ঘটনায় মধ্যপ্রাচ্যে বাজছে আরেক নতুন সর্বাত্মক যুদ্ধের দামামা। হামাস ও ইরান হানিয়ার হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করছে, প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করছে ইরান। এতে ইরান ও ইসরায়েলের মধ্যে বড় ধরনের সংঘাতের শঙ্কা দেখা দিয়েছে। এই অবস্থায় ইরান ও ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে জর্ডান। এদিকে গাজার স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় শতাধিক মানুষ নিহত হওয়ার পর দক্ষিণ গাজার বাসিন্দাদের স্থান ত্যাগের নির্দেশ দিয়েছে ইসরায়েল। খেলার খবর। অলিম্পিকের 15তম দিন শেষে যুক্তরাষ্ট্রকে টপকে আবারও পদক তালিকার শীর্ষে উঠে এসেছে চীন। যুক্তরাষ্ট্র সর্বোচ্চ 122টি পদক জিতলেও 90টি পদকজয়ী চীনের স্বর্ণ পদকের সংখ্যা 39টি, যেখানে মার্কিনীদের সোনার পদক 38টি। অপরদিকে 18টি স্বর্ণ নিয়ে 50টি পদক নিয়ে তৃতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। সমান স্বর্ণসহ 43টি পদক নিয়ে চতুর্থ অবস্থানে অবস্থান করছে জাপান। আর স্বাগতিক ফ্রান্স আছে টেবিলের 5ম স্থানে, 16টি স্বর্ণসহ তাদের পদক 62টি। টেবিলের শীর্ষে থাকা অপর দেশগুলো হলো যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ড, জার্মানি ও ইতালি। আয়োজনের শেষ দিনে আজ 9টি ডিসিপ্লিনে 13টি স্বর্ণপদকের জন্য লড়বে বিভিন্ন দেশের অ্যাথলেটরা। সকালের সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বার ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।